মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রিলেটেড ভিডিও, যেগুলো তোমাদের ইন্টারভিউ যাওয়ার আগে অতি অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটের জানা উচিত। ঠিক আছে? কারণ আমরা একটা বিষয়, যে বিষয়টা আমি দেখছি যে কারো কোনো গুরুত্ব নেই সেই বিষয়টার প্রতি। তো সেটা কি বিষয় সেটাও আমি বলবো, এবং ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে যে সেই বিষয়টা কতটা গুরুত্ব রয়েছে সেটার সেই গুরুত্ব অনুধাবন কিন্তু অনেকে করতে পারছে না। তো সেটা নিয়ে তো আলোচনা থাকছে। পাশাপাশি তোমাদের যেমন কার্ড অফ নিয়ে অনেকে তোমরা একটা মোট কথা অন্যরকম বিতর্কের একটা বিষয় চলে আসছে, হ্যাঁ, যে কার্ড অফ এতটা যাবে কি যাবে না। সেটাও আমি জিএনএমদের এবং বিএসসিদের সেটাও শর্টলি সেখানে একটু বলে দেবো, যে মোট কথা কারণ বা বিশ্লেষণগুলো, হ্যাঁ, যে অ্যানালাইজ কিভাবে করেছি অনেকে জিজ্ঞেস করেছিল। যাই হোক, আর কি কি তোমরা নিয়ে যাবে ডিটেলস কিন্তু থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম হলে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবে। আচ্ছা, প্রথমে বলি, তোমাদের জিএনএমদের যাদের ইন্টারভিউ 29 তারিখ থেকে আছে, অর্থাৎ 29 তারিখ যাদের আছে, তোমাদের কি কি নিয়ে যেতে হবে। তো প্রথমেই তোমাদের যে কল লেটারটা, ইন্টারভিউ কল লেটার প্রত্যেকেই প্রিন্ট আউট বের করবে, 3 কপি 4 কপি যতটা সম্ভব বের করে রাখবে। আচ্ছা, এবার তোমাদের নিয়ে যেতে বলছে যে ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ কমপ্লিট সেট অফ কল লেটার্স। মানে কল লেটারের কমপ্লিট যে সেটটা সম্ভবত তোমাদের 3টে পেজ বা হতে পারে। হ্যাঁ, সেই 3টে পেজেই তোমরা কিন্তু এটার 2টা করে সেট, 3টে পেজে, হ্যাঁ, 2টো সেট নিয়ে যেতে হবে। ঠিক আছে? তোমরা দেখবে কল লেটারটা শুধুমাত্র যে একটা পেজে সেটা কিন্তু না, টোটাল পিডিএফটাই প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে, সেটা 2টা সেট লাগছে সেখানে। আচ্ছা, এটা নিয়ে গেলাম। পাশাপাশি তোমাদের ভ্যালিড আইডি প্রুফ, সেখানে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে পারো বা ভোটার আইডি নিয়ে যেতে পারো অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং। হ্যাঁ, সেটা নিয়ে যেতে হবে ইন্টারভিউ। আচ্ছা, এবার ক্যান্ডিডেটস বলছে তোমাদের হচ্ছে বল পয়েন্ট সেটা ব্লু বা ব্ল্যাক পেন হবে। ঠিক আছে? এটা নিয়ে যাবে। আচ্ছা, এবার বাকি যে তোমাদের কল লেটারে কিন্তু বলা আছে যে মোবাইল ফোন এগুলো, ল্যাপটপ, স্ক্যানার এগুলো কিন্তু কিছু চলবে না। ঠিক আছে? আচ্ছা, ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড ইফ নট রিপোর্টেড অন দ্য শিডিউল ভেনু, ডেট অ্যান্ড টাইম। তোমাদের যাদের যেদিন পড়েছে, তোমাদের দেখবে তোমাদের হচ্ছে রিপোর্টিং টাইমটা কিন্তু বলা আছে, অর্থাৎ শিফট তোমার যেটা আছে, শিফটের যে টাইমটা, বা টাইম ডিউরেশনটা, তার আগে দেখবে রিপোর্টিং টাইমটা লেখা আছে। যদি অর্থাৎ ইভিনিং শিফটে হয় তাহলে তোমাদের 1টা 30, হ্যাঁ, সেটা হচ্ছে 1টা 30 PM, সেটা তোমার রিপোর্টিং টাইম, অর্থাৎ 1 ঘন্টা আগে তোমাকে সেখানে রিপোর্ট করতে হবে। ঠিক আছে? না হলে পরবর্তীতে তোমাদের কিন্তু এগুলো ঝামেলা হতো। মোট কথা আমি ইন্টারভিউয়ে যেহেতু একটা সাইকোলজিক্যাল বিষয় সেখানে থাকছে, ইন্টারভিউ আমি যতটা সম্ভব রিপোর্টিং টাইমের 0.5 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করব। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যারা দূর থেকে আসবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও যেমন সেটা অনেকটা ভাইটাল। এবার তাড়াহুড়ো করে গিয়ে সেখানে কিন্তু সাইকোলজিক্যালি তুমি প্রথমেই কিন্তু পিছিয়ে পড়বে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এটা কিন্তু এগুলো কিন্তু একদম মানে ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। ঠিক আছে? যে তাড়াহুড়া যত করবে ততজন ভুল হয় সেই বিষয়গুলো। আচ্ছা, তাহলে কল লেটার, আইডি প্রুফ, হ্যাঁ, এটা হচ্ছে কল লেটারের 2টো সেট, তোমরা দরকার পড়লে আরও একটা সেট বেশি করে নেবে। ঠিক আছে? আর পিডিএফ তো এমনি প্রিন্ট আউট, মোট কথা মোবাইলে তো থাকছে বিষয়টা। আচ্ছা, এরপরে আর তোমাদের কি কি দিতে হবে বলছে, তোমরা যারা নার্সিং এর ক্যান্ডিডেট আছো, তোমাদের যে অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এটা তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের কিন্তু যে সেলফ অ্যাটাস্টেড করে 2 কপি সেখানে লাগছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। এটা যে যে বিষয়টা আমি বলেছিলাম যে তোমাদের যে বিষয়গুলো তোমাদের মোট কথা অনেকেই সেই বিষয়টা গুরুত্ব দেয়নি। হ্যাঁ, বিএসসিতে যারা ছিল তারাও অনেকে গুরুত্ব দেয়নি। তো বিষয়টা হচ্ছে এই যে বাংলা ভাষা স্পোকেন মানে বলা বা লেখা, সেটা কিন্তু সেখানে থাকছে। তোমাদের কল লেটারটা যখন তোমরা প্রিন্ট আউট বের করবে, শেষের দিকে দেখবে তোমাদের কিন্তু সেই স্পেসটা আছে, 4 লাইন বা 5 লাইন তোমাকে সেখানে মোট কথা লিখতে হবে। ওনারা বলবেন বাংলা ভাষায়, তুমিও বাংলা ভাষায় সেটা লিখবে। ঠিক আছে? তো এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলি, যে তোমাদের যে মেইন যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটা ছিল। তাহলে এটাও কিন্তু ইন্টারভিউ মার্কস ক্যারি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং সেটা স্পষ্ট করে তোমরা যদি তোমাদের কল লেটারে দেখো ইনস্ট্রাকশনগুলো, তো সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে যদি ডিকটেশনে, হ্যাঁ, ডিকটেশনে তোমাদের দেখা গেল তুমি লিখতে পারছো না, তাহলে সেটা কিন্তু তোমার ইন্টারভিউয়ের ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটাই তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। যে জিনিসগুলো সাধারণত আমরা পাত্তা দেই না, বিষয়টা হচ্ছে এরকম একটা সহজ জিনিস, হ্যাঁ, যেটা আমরা গুরুত্ব দেই না, কিন্তু ইন্টারভিউ সেটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে? হ্যাঁ, সবাইকে ওখানে বলবে ওরা, আমরা লিখবো।
কিন্তু সেই বিষয়টা লেখার ক্ষেত্রে স্পেলিংয়ের মিস্টেক অনেকেই কিন্তু সেটা হয়ে থাকে অনেকেরই। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। সাপোজ আমি একটা যদি ৪ লাইন বলি, হ্যাঁ? এবার হচ্ছে তোমাদের এই ডিকটেশনের ক্ষেত্রে যেমন আমি একটা সাপোজ বলি, তোমরা যদি পারো কেউ লিখে পোস্ট করবে বাংলায়, যে রোগীর চিন্তা প্রক্রিয়ায় বিভ্রান্তি, আচরণগত অস্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণে গুরুতর ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। একটা গেল। নাম্বার 2, রোগীর ভ্রান্ত বিশ্বাসের দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে, কমা, যার ফলে বিচার ক্ষমতা ও বাস্তবতা বোধে বিঘ্ন সৃষ্টি হয়েছে, পূর্ণচ্ছেদ। নাম্বার 3, রোগীর মানসিক স্থিতিশীলতার অবনতি, কমা, সামাজিক কার্যকলাপে প্রতিবন্ধকতা এবং চিকিৎসা সহায়তায় অনীহা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ণচ্ছেদ। নাম্বার 4, রোগীর আত্মক্ষতিকর প্রবণতার আশঙ্কা থাকায় নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, পূর্ণচ্ছেদ। তোমরা পারলে অবশ্যই এটা একটু আমাকে বাংলায় এবং অবশ্যই অনেস্টলি, হ্যাঁ, অনেস্টলি লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলেছিলাম, তো যাই হোক, আমার কথা তোমাদের কল লেটারের ডিটেলস কিন্তু বলা আছে, সেগুলোতে নিয়ে যাবে, অবশ্যই আগাম পৌঁছানোর চেষ্টা করবে। এবার কার্ড অফ বিষয়টাতে আছি, যে বিতর্কটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার বিএসসিদের ক্ষেত্রে, প্রথমে বিএসসিদের ক্ষেত্রে যাব। কেউ এখনো নম্বর জানে না সিবিটিতে কে কত পেয়েছে। এবার এবার সিবিটিতে মোট কথা ভ্যাকান্সির কত গুণ ডেকেছে? 2.5 গুণ। আচ্ছা, 2.5 গুণ প্রার্থী প্রত্যেকটা ক্যাটাগরিতে হয়েছে? নিশ্চয়ই হয়নি। তো যেখানে হয়নি সেখানে অটোমেটিক সেখানে কাট অফটা অনেকটাই কম হবে। কতটা কম হবে সেটা তোমরা হয়তো ভাবতে পারবে না। তোমরা অনেক সময় বলো যে কোনো পিডব্লিউডি বা দেখালে ইউ আর পিডব্লিউডি, তারা হয়তো দেখা গেল 30 নাম্বার পেয়েও চাকরি পেয়ে যাবে। এমন কোনো ক্যাটাগরিতে আছে, দেখা গেল কোনো ক্যান্ডিডেটে একজন বা দুজন ক্যান্ডিডেট ডাক পেয়েছে, বাকি ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেখানে সিট আছে 30টা, ওদের কনফার্ম চাকরি হয়ে যাচ্ছে। এবার অন্যান্য আরও কিছু ক্যাটাগরি আছে যাদের ক্ষেত্রে দেখা যাবে সেই 60 পেয়ে ডাক পেয়েছে। হ্যাঁ, তোমাদের বিএসসি বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের নম্বরের ডিফারেন্সটা কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে? এবার তাই বলে এই নয় যে কি বলে সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ কম বেশি প্রত্যেকেরই থাকছে, কিন্তু নম্বরের ডিফারেন্সটা তোমাদের বেশি। তো সেক্ষেত্রে 2.5 গুণ প্রার্থী ডাকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমন তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের যেমন বিশেষ করে আমি বলি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, তোমরা দেখবে 2.5 গুণ প্রার্থী হচ্ছে কি না। যদি 2.5 গুণ প্রার্থী হয়ে থাকে তাহলে নম্বরের ডিফারেন্স বিশেষ একটা নেই তাদের মধ্যে, ঠিক আছে? আর যেখানে 2.5 গুণ প্রার্থী হয়নি সেখানে কোনো ক্যান্ডিডেট দেখা গেল 30 পেয়েও ইন্টারভিউ ডাক পেয়েছে, এরকমও কিন্তু হয়, ঠিক আছে? তোমরা সে শুধু নার্সিংয়ের ক্ষেত্রে না, প্রায় অনেক এক্সামে এরকম হয়, ক্যান্ডিডেট পাওয়া যায় না, সেখানে দেখা গেলো কেউ 10 পেয়েও ডাক পায়। এসএসসি তো এমন আছে, ডব্লিউবি এসএলএসটি তোমরা দেখবে যে লিস্ট পাবলিশ করেছে, সেই লিস্টে দেখবে 7 পেয়েও সে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে 60-এর মধ্যে। তাহলে এগুলো হয়, এগুলো বাস্তব। আমি কোনো কিছু অ্যানালাইজ না করে কিন্তু কখনো কোনোদিন কোনো কিছু বলি না, ঠিক আছে? অনেকে ভুলভাল বকে, যাই হোক, কমেন্ট করে সে কমেন্ট করি। এবার জিএনএমদের ক্ষেত্রে বলি, তোমাদের যে কোনো ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নম্বরের ডিফারেন্স খুবই সূক্ষ্ম নর্মালাইজেশনের ফলে। তো তোমাদের ইন্টারভিউটা সব থেকে ভাইটাল। আমি বিএসসিদের বিষয়টা আলাদা আলাদা করে দেখছি, কারণ তোমাদের শিফট অনেক, নর্মালাইজেশন থাকছে, ক্যান্ডিডেট প্রচুর, যারা কাছাকাছি নম্বর পেয়েছে এমন আছে, একই নম্বরের 10 জন 20 জন পর্যন্ত ক্যান্ডিডেট আছে যে একই নম্বর পেয়েছে, তারাও ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে। ফার্স্ট অর্থাৎ একটা ক্যাটাগরির হাইয়েস্ট যে নম্বর পেয়েছে এবং লোয়েস্ট যে নম্বরটা পেয়েছে, মানে কাট অফটা ক্লিয়ার করে ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে জিএনএমদের ক্ষেত্রে, মেল ফিমেল উভয়, তো তাদের ক্ষেত্রে নম্বরের ডিফারেন্স 2 থেকে 3 বা 4 হাইলি থাকবে, এর বেশি কিন্তু থাকার কথা নয় বা থাকবে না, ঠিক আছে? এটা আমার অ্যানালাইসিস বলে। এবার যদি তোমরা সেটা মনে করো যেটা ভুল, তাহলে অবশ্যই তোমরা একবার এসএলএসটি 2025 11-12 সে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, তোমরা সেখানে দেখবে যে নম্বরের ডিফারেন্সগুলো কীরকম আছে, এবং 7 নাম্বার পেয়েও বা 10 নাম্বার পেয়েও 60-এর মধ্যে তারা চাকরি পেয়ে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, ঠিক আছে? যেটা কিন্তু তোমাদের বিএসসির ক্ষেত্রে হতে পারে। আবার জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সেটা মানে বিশেষ করে যেমন ইউআর এ, ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডাব্লিউএস, তারপর এসটি, এগুলোতে কিন্তু তোমাদের বিষয়গুলো থাকছে না। শুধুমাত্র পিডাব্লিউডির ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট কম হয় সেক্ষেত্রে থাকতে পারে, কিন্তু এই ক্যাটাগরিতে তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইন্টারভিউ যারা ভালো করবে তারা শর্টলিস্টেড, মানে একদম ফাইনালি সিলেক্টেড হবে, ঠিক আছে? এটা আমার অ্যানালাইসিস বলে, এবং তোমরা সেটা মোট কথা ক্রস চেক করতে পারো। যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা মেরিট লিস্ট একটা দেখিয়ে দেবে আমাকে, যে ক্যাটাগরি ওয়াইজ সেই মেরিট লিস্টের ডিফারেন্স কত আছে রিটেনে, ঠিক আছে?
ওকে, অবশ্যই ভালো থাকবে। এবং আজকে অবশ্যই 29 এবং 31 তারিখ জেএডএম যাদের মোট কথা ইন্টারভিউ আছে, তাদের ইন্টারভিউ আসি রাত 8টার দিকে রেডি থাকবে সকলে, হ্যাঁ?